রাজনৈতিক দলগুলো তাদের মতন করে দাবি করবে, এটাই গণতন্ত্রের নিয়ম। এবং হুমায়ুন কবির সদ্য জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন, তিনি অবশ্যই চাইবেন যে তৃণমূল আর বিজেপি যাতে তাকে আক্রমণ করতে না পারে, এবং মুসলিমদের মসিয়া হিসাবে নিজেকে তিনি প্রতিষ্ঠা করতে নেমেছেন। দেখো, পরিষ্কার পশ্চিমবাংলার রাজনীতিতে মুসলমানরা এতদিন পর্যন্ত হয় কংগ্রেসকে, না তৃণমূল কংগ্রেসকে বা সিপিএম কে ভোট দিয়ে এসছে, মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টিকে। হুমায়ুন কবির সরাসরি দাবি করছেন যে আমি মুসলমানদের পার্টি তৈরি করেছি এবং আমি মুসলমানদের মোল্লাদের হয়ে আমি এই নির্বাচনে দাঁড়াবো এবং আমার প্রতিদ্বন্দ্বিতা হবে। এটা আসামের অনেকটা বদরুদ্দিন আজমলের মতন ইউডিএফ তৈরি করেছিলেন মুসলমান পার্টিদেরকে নিয়ে এবং জয়ী হয়েছিলেন বহু আসনে। আবার একইভাবে আসাউদ্দিন ওয়েসি তুমি যদি দেখো, তেলেঙ্গানাতে যথেষ্ট প্রভাব তৈরি করেছেন শুধু মুসলমানদেরকে নিয়ে। বা কেরালাতে তুমি দেখো, তাহলে সেখানে মুসলিম লীগের একটা নিজস্ব পার্টি, অর্থাৎ মুসলমানদের নিজস্ব পার্টি আছে। ফলে মুসলমানদেরকে এইটা বোঝাতে হবে যে পশ্চিমবাংলার রাজনীতিতে আমরাই ফ্যাক্টর, আমাদের ছাড়া সরকার তৈরি হবে না, আমরাই সরকার তৈরির আমাদের কাছে চাবিকাঠি থাকবে। এটা মুসলমানদের যদি বোঝাতে পারেন তবেই তার পার্টি। না, কিন্তু আমি একটা বিষয় বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এখানে একটু ব্যাখ্যা হিসেবে আসতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যতটুকু খবর আছে বিজেপির এখনো রাজ্য কমিটি গঠন হয়নি। বারে বারে এই কথাটা বিশ্বনাথ চক্রবর্তী আপনি বলে থাকেন যে সাংগঠনিক স্তরে একেবারে তৃণমূলের ধারে কাছে বিজেপির বুথ স্তরে পর্যন্ত সংগঠন পৌঁছয়নি। তাহলে ঠিক কোন অঙ্কের নিরিখে আজকে এই দাবিটা করছেন যে 2/3 মেজরিটি নিয়ে 2026-এ তারা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় আসতে চলেছে? দেখো, তোমাকে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে অমিত শাহ আসার পেছনে দুটো কারণ আছে। একটা হলো এসআইআর এর একটা অ্যাসেসমেন্ট এবং আগামী নির্বাচনের কৌশল কি হবে সেই কনটেক্সটে তিনি কর্মী সমর্থকদের সাথে বা নেতাদের সাথে বসছেন। কিন্তু যে প্রশ্নটা আসছে, যে খামতিগুলোর কথা বারবার প্রশ্ন আমরা করি, সেটা হলো যে একটা সংগঠন, দুই হলো নেতা কি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী প্রার্থী হচ্ছেন, তখন কেন বিজেপি একজন সে শুভেন্দু অধিকারী হতে পারে বা অন্য কেউ হতে পারে, কেন তার প্রতিপক্ষ প্রার্থী হিসাবে কেন দলের তরফ থেকে জানাতে পারছেন না তারা, সেটা একটা বিষয়। থার্ড যে বিষয়টা, সেটা হলো পারসেপশন। খুব বড় পারসেপশন হলো যে কেন্দ্রের যে এজেন্সিগুলো তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে ধরতে পারছে না, পানিশমেন্ট করতে পারছে না। আর 4 নম্বর যে বিষয়টা, সেটা এসআইআর এ কিন্তু এখন পর্যন্ত যা পরিস্থিতি, সেটা শঙ্কু এখানে মানতে চাইবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এসআইআর এ কিন্তু তৃণমূল কংগ্রেস তার মতন করে যে কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ সংখ্যালঘু মুসলিমদেরকে নাম রেখে দেওয়া, সেটা কিন্তু ওরা অত্যন্ত সুচারুভাবে করতে পেরেছে বলেই আমার অন্তত তথ্য বলছে। সব মিলে আমি তোমায় বলছি যে রাজনীতির আঙ্গিনাতে এসআইআর পর্বে তৃণমূল কংগ্রেস দুটো কাজ করতে পেরেছে। তার বিরুদ্ধে অভিযোগ, চুরি চামারির অভিযোগ থেকে গভর্নেন্সের তার বিরুদ্ধে যে নন গভর্নেন্সের অভিযোগ, সেগুলোকে কার্পেটের তলে রেখে এসআইআর কে সামনে রেখে কিন্তু রাজনীতির যে পরিসর, সেটা অনেকটাই তারা অনেক সুচারুভাবে বিজেপির বিরুদ্ধে কাজে লাগাতে পেরেছে। আমার প্রশ্ন যে দেখো, রাজনৈতিক নেতারা ক্লেম করবেন, পাল্টা ক্লেম হবে, কিন্তু তুমি আমায় বলতে পারো পশ্চিমবাংলা একটা রাজনীতি সুস্থভাবে হয়? একটা নির্বাচন লাশ ছাড়া হয়, রক্ত ছাড়া হয়? তুমি আমায় বলো 2021 সালে নির্বাচনের পরে মাত্র 5 দিনের মধ্যে 35 জন মানুষের মৃত্যু ঘটেছিল। এই কলকাতা কাকুরগাছিতে অভিজিতের মতো মানুষের মৃত্যু ঘটেছিল। তুমি লক্ষ্য করেছিলে যে আমার মতনই তো সে মানুষ ছিল, রক্ত মাংসের মানুষ ছিল, কিন্তু দিনের শেষে কেবলমাত্র ভিন্ন রাজনীতি করার জন্য প্রাণ দিতে হয়েছে। পঞ্চায়েত নির্বাচন 2023, 100 মানুষের মৃত্যুর বিনিময়ে এই পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, রাজনীতি নেতারা পাল্টা দাবি করুন, কিন্তু রক্তের বিনিময়ে যে রাজনীতি আপনারা করেন, যে রাজনীতিতে মানুষের মৃত্যু ঘটে, যে রাজনীতিতে নাগরিকদের অধিকার বঞ্চিত হয়, যে রাজনীতির ফলে সন্তান তার বাবা হারায়, সেই রকম রাজনীতির থেকে কেন আপনারা বিরত থাকতে পারছেন না এবং নির্বাচন কমিশন কেন একটা সুস্থ নির্বাচন করতে পারে না, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ স্টুডিওর যে কোনো আলোচনার থেকে। বলে আমার সবসময় প্রশ্ন থাকে যে এত রক্তের বিনিময়ে কেন একটা নির্বাচন হবে? অন্য রাজ্যে যখন শান্তিপূর্ণ নির্বাচন হয়, এমনকি বিহারের মতন রাজ্যে যখন শান্তিপূর্ণ নির্বাচন হয়, তখন পশ্চিমবাংলার নির্বাচন কেন শান্তিপূর্ণ ভাবে হয় না? রক্তের বিনিময়ে হয়, মৃত্যুর বিনিময়ে হয়, মারধর করে হয়, যে অত্যাচারের বিনিময়ে হয়। সেই অত্যাচার বন্ধের জন্য কোন রাজনীতি নেতা সামান্যতম কোনো প্রতিশ্রুতি দিতে পেরেছে? আমাদের ইলেকশন কমিশন সামান্যতম ভোটারদের কোনো প্রতিশ্রুতি দিতে পেরেছে? আমার প্রশ্ন ওটা অনেক বড় লার্জার প্রশ্ন। সেই প্রশ্নটা অ্যাড্রেস কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেননি, আর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।